আহ, যখন সুমন্তবাবু বললেন যে আপনাকে কিছু বলতে হবে, তখন প্রথম মাথায় এসেছিল যে আমি তো নিজেই কিছু জানি না, কি বলবো। তারপর দেখলাম এটাই একটা সুযোগ যেখানে আমি জানতে পারবো। যদি আমি চ্যালেঞ্জটা না নিই, তাহলে আমি বিবেকানন্দ, বিজ্ঞান এবং বেদান্ত, এই যে তিনটে ভি দেখাচ্ছি, একটু সময় লাগবে। বিজ্ঞান তো একটু স্লাইড শো না করলে ঠিক মজা লাগবে না, একটা কাঠখোট্টা ব্যাপার, এমনিতেই আমাদের কারোর ভালো লাগে না পড়তে। কিন্তু যখন আমি জানার চেষ্টা করলাম যে সত্যি কি বিজ্ঞানের সাথে বেদান্ত এবং স্বামী বিবেকানন্দের কোনো যোগাযোগ আছে, পড়তে পড়তে এক অতল সমুদ্রের গভীরে আমি ঢুকে গেছি। বেরোনো যাচ্ছে না, শেখাও যাচ্ছে না, বেরোনো যাচ্ছে না, এক অদ্ভুত ছটপটানি। কিন্তু এটা করতে গিয়ে অনেক কিছু পড়ার সুযোগ পেলাম, সেইগুলো আপনাদের কাছে আমি একটু আলোচনা করব। তো তার আগে এই স্লাইড শো এর জন্য আমার একটু সময় লাগবে, তো ততক্ষণ একটু অন্য গল্প করি। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের সাথে আমার প্রথম পরিচয় যখন আমি ক্লাস 4। তার আগে দেখতাম দেওয়ালে টাঙানো থাকতো গেরুয়া জামা কাপড় পরা একজন ভদ্রলোক, বুঝতে পারতাম না তিনি কে। তো তখন ক্লাস 4 মানে বছর 9-10 হবে। ওই আমড়া গাছে চড়া, পুকুরে সাঁতার কাটা, এগুলোতে ভীষণ শান্তি। লোকের বাড়ির থেকে আচার চুরি করা, কারোর জায়গায় নাট বোল্ট পড়ে আছে, লোহা লক্কর পড়ে আছে, পকেটে ভরে নিয়ে চলে এলাম, মানে চুরি বিদ্যা আর কি, এগুলোতে ভীষণ শান্তি লাগতো। এই করতে করতে আমরা দক্ষিণ ভারত বেড়াতে গেলাম, এখনো মনে আছে। তখন যারা সেলে চাকরি করেন তারা জানেন, বাসে করে যাওয়া হতো, প্রায় 28 দিন 30 দিন করে ঘোরা হতো। তো আমরাও গেলাম একটা জায়গায়, গেলাম লঞ্চে করে। তো দেখলাম একটা স্বামী বিবেকানন্দের মূর্তি রাখা আছে, কন্যাকুমারীর মূর্তি রাখা আছে, তার পায়ের ছাপ রাখা আছে, বুঝলি। এই করতে করতে এখানে এসছে। তো এইটা করতে করতে একটা ছোট্ট ঘর, কয়েকজন করে মানুষকে ঢোকাচ্ছে, সেখানে বসতে বলছে কিছুক্ষণ, আবার বের করে দিচ্ছে। ওইখানে গিয়ে তখন আমার 9 বছর বয়স কি 10 বছর, যারা গেছেন কন্যাকুমারিকা তারা জানেন যে ওখানে একটা ধ্যানের একটা ঘর আছে, ছোট্ট ঘর, অন্ধকার। বিশ্বাস করুন, সেই যে শান্তি এখনো পাইনি কোথাও। প্রথম পরিচয় হলো তার সাথে। ভাবলাম তিনি হয়তো এমন একটা দেবতা যে সমস্ত প্রবলেম সলভ করে দিতে পারে। হলেও তাই। ছোটবেলায় খেলতে গিয়ে আমার এখনো মনে আছে, একটা লোহার মার্বেল ছিল, মার্বেল তো মার্বেল না, মানে লোহার গুলি ছিল, যেটা দিয়ে আমি সব বন্ধুদের কাছে মস্তানি করতাম যে এমন মারবো তো মার্বেল ভেঙে যাবে। একদিন কি হলো, ওটা হারিয়ে গেল। কি করি, কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। বিশ্বাস করুন, এক বর্ণও মিথ্যা কথা না। আবার কেন যেন মনে হলো ওনাকে ডাকলেই বোধহয় কিছু একটা হয়ে যাবে। আমি বললাম কোনোভাবে আমাকে ওই মার্বেলটা পাইয়ে দাও, ওটা ছাড়া তো আমি মস্তানি দেখাতে পারবো না বন্ধুদের কাছে, দাদাগিরি দেখাতে পারবো না, আমাকে দাও, আমাকে দাও, দাও দাও করতে করতে দেখি আমার একদম সামনেই ছিল, ওটা ক্যামোফ্লেজ হয়ে গেছিল একটা মেঝের সাথে। আমি পেলাম। তখন থেকে কেন যাই না একটা বিশ্বাস মনে হলো, কিছু প্রবলেম পড়লেই তাকে ডাকি। কিছু নেই তো বাণীয় রচনাটা এমনিই পড়ি, বুঝতে পারি না কিছু সত্যি সত্যি, কিন্তু পড়ি, পড়লে পরে মনে হয় যেন প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। কিন্তু তাকে আমি ভগবানের জায়গায় বসাইনি, ধূপ ধুনো পুজো আচ্ছা এগুলো করি না খুব একটা, মনে মনে ডাকি। তাকে ভাবি তিনি আমার গার্জেন। যখনই কোনো ভুল করতে যায় হয়তো তিনি এসে পিঠে একটা থাপ্পড় মারবেন, কি রে কি করছিস। তো সেই জায়গা থেকে জানতে শুরু করলাম যে সত্যি বিজ্ঞান, বেদান্ত, বিবেকানন্দ, অনেকে অনেক কিছু বলেন, প্রায় দেখবেন অনেকেই বলছেন, তারা কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যখনই মনে হবে বোরিং লাগছে, প্লিজ আমাকে বন্ধ করে দেবেন, আমি নেমে যাবো। আমি নাম দিয়েছি দ্য 3 ভিজ, বেদান্ত, বিজ্ঞান এবং বিবেকানন্দ। একটু বিজ্ঞান বলি, তাহলে বুঝতে পারবেন যে কোথায় গিয়ে আমরা মার্চ করছি। কোথাও কোনো ভেদাভেদ নেই, সেটাই বিবেকানন্দ বলতে চেয়েছিলেন 130 বছর আগে। আমরা আজকে হয়তো কেউ কেউ ভাবছি, আমরা কেউ কেউ ওটাকে ব্যবসা করছি, কেউ কেউ নিজেকে মহান প্রচার করার জন্য বলছি আমরা খুব বুঝি, আসলে কতটা আমরা বুঝি জানি না, বিজ্ঞানীরাও বুঝতে পারছেন না। দেখুন, এটা একটা নোবেল লরিয়েট একজন বিজ্ঞানী নিলস বোর, এত কিছু জানতে হবে না আমাদেরকে। তিনি কি বলছেন যে আমরা যারা রিয়েল, রিয়েল মানে হচ্ছে যেগুলোকে আমরা ছুঁতে পারি, শুনতে পারি, স্পর্শ করতে পারি, আমার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলোকে আমরা প্রত্যক্ষ করতে পারি, সেই সমস্ত জিনিস কিন্তু আনরিয়েল জিনিস দিয়ে তৈরি। এটা কি কখনো সম্ভব?
যে একটা অবাস্তব জিনিস দিয়ে একটা বাস্তব জিনিস তৈরি হয়েছে। আমরা আস্তে আস্তে বেদান্ততে যাব, এখন না। কে বলছে? নোবেল পাওয়া একজন বিজ্ঞানী বলছেন যে অবাস্তব জিনিস দিয়ে বাস্তব জিনিস তৈরি হয়েছে। তাহলে কি পুরোটাই বাস্তব নাকি পুরোটাই অবাস্তব, ভার্চুয়াল? আমরা ভেতরে ঢুকলাম, ভাবলাম কি সব বলছে। দেখুন, এভরিথিং উই কল রিয়েল ইজ মেড অফ থিংস দ্যাট ক্যানট বি রিগার্ডেড অ্যাজ রিয়েল। রিয়েল নয়, কেন রিয়েল নয়? তার আগে যাই বিজ্ঞান কি। আমরা কথায় কথায় বলি না বিজ্ঞান 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 বিজ্ঞান, আরে ওটা বিজ্ঞান বলে না, সেই জন্য এটা বিজ্ঞান নয়। বিজ্ঞান হচ্ছে যে আমরা যদি একটা এনভায়রনমেন্টে একই রকমের এক্সপেরিমেন্ট করি, সবসময় আমি এক রেজাল্ট পাবো। জ্বর এলে আমি প্যারাসিটামলই খাবো, সেই জন্য মেডিকেল ইজ আ সায়েন্স। জ্বর এলে আমি কখনো প্যান্টাপ্রাজল খাই না, কখনো খাই না। জ্বর এলে প্যারাসিটামল খাবো। সিমিলারলি আমি যদি এটা ছুরি একটা গতিবেগ সহ একটা মোমেন্টাম, একটা ফোর্স দিয়ে, ওই ফোর্সটা যদি সবসময় একই হয়, ও ঠিক তততম বেঞ্চে গিয়ে পড়বে। এটা বিজ্ঞান। এইটা করতে গিয়ে আমি পরে এখানে স্বামী বিবেকানন্দ কি বলছেন সেটা একটু পরে আসছে। স্লাইড গুলো আসলে এআই তৈরি করে দিয়েছে, আমার হাত ছিল না, মানে আমি চেঞ্জ করতে পারিনি, জন্য গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, এখানে দেখুন বিজ্ঞান, এখানে একটা রে আসছে, এই জায়গাটা থেকে একটা রে পড়ছে। এই যেমন আমার কাছে একটা রে আছে, এই রে সেরকম এরকম একটা রে আসছে। তো এই বোতলটার অর্ধেক জল দিয়ে ভর্তি, অর্ধেকটা ফাঁকা আছে। কোনো অসুবিধা নেই, তাতে আমরা সবাই জানি, বাড়িতে করে দেখতে পাবো। যেই মুহূর্তে এই রেটা এখানে এলো, কিছুটা রে রিফ্র্যাকশন হয়ে মানে ভেতরে ঢুকে যাবে, আর কিছুটা রিফ্লেকশন হয়ে বাইরে চলে যাবে। রিফ্লেকশনটা খুব কম, এই দেখুন খুব কম। এটা বিজ্ঞান, কোনো অসুবিধা নেই তাতে, এটা হয়। আমরা যারা একটু একটু ওই তথাকথিত বিজ্ঞানের বই পড়েছি, আমরা জানি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলে, রিফ্রাকশন অ্যাঙ্গেল বলে, সেটা দিয়ে এগুলো হয়। কোশ্চেন হচ্ছে অন্য জায়গায়। এই যে এখানে রেটা আসছে, রেটা হচ্ছে ফোটন। ফোটন একটা, আমরা বিজ্ঞানের ভাষায় বলি, একটা খুব বিজ্ঞানের ব্যাপারটা। ফোটন হচ্ছে কিছু না, এই যে আলো আমি ফেলছি, এই আলোটা হচ্ছে ফোটন। তো এলো, প্রত্যেকটা ফোটন একই প্রপার্টি, কোনো ফোটনের আলাদা প্রপার্টি নেই। কেন? আলো ভগবান দিয়েছেন নাকি তিনি, আচ্ছা যাই হোক, যে দিয়েছেন দিয়েছেন। ফোটন আসছে, এখানে পৌঁছানোর আগে আমি কি বলতে পারবো যে এই ফোটনটা ভেতরে যাবে আর এই ফোটনটা বাইরে চলে যাবে? বিজ্ঞান তো। কোন ফোটন রিফ্র্যাকশনে যাবে, কোন ফোটন রিফ্লেকশনে যাবে আমরা বলতে পারবো? ফোটনের প্রপার্টি কিন্তু সবার সমান। আমার মতো 10টা মানুষ তৈরি করলে একই গলায় কথা বলবে, তাহলে আমি জানি। কিন্তু এখানে ফোটনকে আমরা বলতে পারছি না, তাহলে কি বিজ্ঞান নয়? বিজ্ঞান। আসলে হচ্ছে আমরা যেটাকে জেনে এসেছি সেটাকে বিজ্ঞান বলে ভাবি, যেটা এখনো পর্যন্ত জানা হয়নি সেটাকে আমরা বলে দিই বিজ্ঞান নয়, ওই সব বিজ্ঞান বিজ্ঞান কিছু না। আসলে সেটা নয়, আমাদের জানার পরিধিটা হয়তো কম, আমরা ওখানে পৌঁছাতে পারি। এনিওয়ে, সেটা ফ্যাক্টর না। এরপরে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন খুব মজার এবং চিন্তার। বিশেষ করে বাচ্চারা যারা আছো, তারা মোবাইল টোবাইল ছেড়ে দিয়ে একটু শোনো। বিশাল বড় জ্ঞানী হতে হবে না, কিন্তু কোনোদিন যদি তোমাদের কাজে লাগে, এখান থেকে একটি মানুষও যদি রাস্তা নেয়, তাহলে আমরা দুর্গাপুরবাসী হিসেবে খুবই আনন্দিত হব। দেখো, এই যে একটা টেবিল আমার বাড়িতেই আছে, অনেকগুলো ছিদ্র আছে এর মধ্যে। তো আমরা যখন লাইট পড়ছে, আমরা কি এক্সপেক্ট করবো? এখানে সাদা 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 কিছু গোল 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 দাগ থাকবে, পার্টিকেল ঢুকছে, কিন্তু না, দেখবেন লাইন পাচ্ছেন অনেক। তো এইটা বিজ্ঞানীরা বললো না না, লাইট বা ফোটন এগুলো কোনো পার্টিকেল নয়, এগুলো হচ্ছে ওয়েভের মতো, মানে একটা ধোঁয়ার মতো ব্যাপার স্যাপার। ও এখান থেকে আসছে, এসে আবার মার্চ করে যাচ্ছে, তো ও লাইন পাবে। সবাই মেনে নিল, হ্যাঁ ঠিক, এটা বিজ্ঞান, ভালো। এইবার এই যে সোলার লাইট বসে না রাস্তায় রাস্তায়, দেখবেন বসে, এগুলো কিভাবে চলে? সূর্যের আলো পড়লো আর বিদ্যুৎ তৈরি হলো, এরকম অত সহজ না। এটা তো আমাদের মতো সাধারণ মানুষ আমরা জানি। ওখানে কি হয়, ফোটন আসে, একটা ইলেকট্রন বেরিয়ে যায়, সেই ইলেকট্রন গুলো তারের মধ্যে দিয়ে গিয়ে লাইট গুলো জ্বলে, যেরকম এরকম আসছে সেরকম। ইলেকট্রন ছাড়া লাইট জ্বলবে না, ঠিক? ভালো। তবে ধরুন একটা ফোটন এলো, একটা ইলেকট্রন বেরোলো, দুটো ফোটন এলো, দুটো ইলেকট্রন বেরোলো, এরকম করে তাহলে অসংখ্য ইলেকট্রন এলো, ফোটন এলো, অসংখ্য ইলেকট্রন বেরোবে। মানে কার্ভটা এইরকম হওয়ার কথা। কার্ভ মানে হচ্ছে, ধরুন আমি যদি পেঁয়াজের দামের সাথে আমার বাড়ির রান্না হিসাব করি, তাহলে দেখবেন এরকম করে যাচ্ছে, সে একই রকম কার্ভ সোজা যাচ্ছে। তো বিজ্ঞানীরা ওটা বিজ্ঞান বিজ্ঞান বললো প্রথমে। হঠাৎ করে যখন অনেকগুলো ফোটনের সংখ্যা অনেক বেড়ে গেল, তখন দেখলো যে ওটা আর ওই রকম ভাবে যাচ্ছে না, কিছুটা যাওয়ার পর নেমে যাচ্ছে। বিজ্ঞান চেঞ্জ হয়ে গেল। বিজ্ঞান চেঞ্জ হয়ে গেছে, যাওয়ার পর কি হলো, এটাকে ফটো ইলেকট্রিক
এফেক্ট বলা হয়। বিজ্ঞান তখন বললো না এরকম কিছু নয়, তারাও তো আমি এক্সপেরিমেন্ট করে দেখি। এক্সপেরিমেন্ট করলো, দেখুন খুব সহজ, এগুলো এমন কিছু বোঝার ব্যাপার না। এখানে একটা ইলেকট্রনের বন্দুক রাখলো, যেখান থেকে একটা একটা করে ইলেকট্রন বেরোয়, একটা দুটো তিনটে এরকম করে বেরোয়। তো এখানে একটা কার্ডবোর্ড আছে, দুটো লম্বা লম্বা দাগ করে দেওয়া, দাগ মানে ফুটো করে দেওয়া হলো, যেখান দিয়ে ইলেকট্রন গুলো যেতে পারে। এখানে যদি ইলেকট্রন যায় তাহলে হয় এদিক দিয়ে যাবে, না হলে এদিক দিয়ে যাবে। ইলেকট্রন তো হচ্ছে ওই পার্টিকেলের মতো, একটা এলো একটা বেরোলো পার্টিকেল। কিন্তু বিজ্ঞানীরা অবাক হয়ে গেল যে এখানে যে ইলেকট্রন গুলো যখন আমি নিচ্ছি এই পর্দার মধ্যে, তখন দুটো দাগ পাচ্ছি না, অনেকগুলো দাগ পাচ্ছি। অবাক, ভূতের মতো ব্যাপার। পাওয়ার তো কত, দুটো। এখানে দুটো দাগ করা আছে মানে ফুটো করা আছে, এখানে ইলেকট্রন আছে, হয় এই রাস্তা দিয়ে যাবে, না হলে এই রাস্তা দিয়ে যাবে। তো এই রাস্তা দিয়ে গেলে এখানে ধরা পড়বে, এই রাস্তা দিয়ে গেলে এখানে ধরা পড়বে। দুটো দাগ পাওয়ার কথা, পাচ্ছে না, অনেকগুলো দাগ পাচ্ছে। এই মাঝেরটা একটু মোটা, মানে বেশি দেখা যাচ্ছে, তারপরে দুটো একটু কম, তারপরের গুলো একটু একটু কম, কিন্তু হচ্ছে। তাহলে বিজ্ঞান কোথায়? বিজ্ঞান নয় এটা। এই নিয়ে গন্ডগোল শুরু হলো। আইনস্টাইন তখন পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানী, এখনো ওয়ান অফ দ্য টপ সায়েন্টিস্ট হচ্ছে আইনস্টাইন। তিনি বললেন যে হ্যাঁ, এটার মধ্যে একটা কিছু থাকতে পারে যেটা আমরা ধরে উঠতে পারছি না, পরে ধরবো। আরেক দল বিজ্ঞানী নিলস বোর, শ্রোডিঙ্গার, ওপেনহাইমার, এই কিছুদিন আগে হল ভর্তি হয়ে গেছিল ওপেনহাইমার সিনেমা দেখতে গিয়ে, সমস্ত বাচ্চা বাচ্চা তার বাবা মাকে ধরে নিয়ে চলে গেছে। আমি তো কিচ্ছু বুঝিনি কি বলেছে এখানে, জানি না আপনারা যারা দেখেছেন বা বাচ্চারা যারা দেখেছে তারা কি বুঝেছে। বান তারা একটা গ্রুপ হয়ে গেল। তারা বললো যে না না, আইনস্টাইন তুমি যেরকম করে বলছো সেরকম করে পৃথিবী চলে না, বিশ্ব ব্রহ্মাণ্ড এভাবে চলে না। তো বলে কিভাবে চলে? না, বিশ্ব ব্রহ্মাণ্ড চলে প্রবাবিলিটি থিওরি অনুযায়ী। কিরকম প্রবাবিলিটি থিওরি? এখানে আবার দেখুন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর মিশছেন এখানটাতে, আইনস্টাইনের সাথে তার ডিবেট হচ্ছে। যখন রবীন্দ্রনাথ ঠাকুর জার্মান গেলেন, আইনস্টাইনের বাড়িতে অনেকক্ষণ সময় কাটিয়েছিলেন। তিনি খুব ভালো ভায়োলিন বাজাতে পারতেন আইনস্টাইন। তর্ক হচ্ছে কি, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমি সূর্যটা দেখছি বলেই সূর্যটা অস্তিত্ব আছে, আমি যদি না দেখি সূর্যের কোনো অস্তিত্ব নেই। একটা গান আছে না, যে এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। আমি না থাকলে আপনারা আছেন, বা আপনারা না থাকলে আমি আছি এই মুহূর্তে। আপনি দেখছেন বলে আমি এখানে এক্সিস্ট করছি। আপনি যদি চোখ বন্ধ করেন আমি নেই, বা থাকতেও পারি। বিজ্ঞানীরা এইসব চিন্তা ভাবনা করে দুটো দলে ভাগ হয়ে গেল। দুজনেই কিন্তু বিজ্ঞানী। এক দলকে লিড করছে আইনস্টাইনের মতো তাবড় একজন বিজ্ঞানী, আরেক দলকে লিড করছে নিলস বোর, শ্রোডিঙ্গার, ওপেনহাইমার। এরা দুই দলে একদম, মানে যেরকম আমাদের থাকে না নাস্তিক আর আস্তিক, বিজ্ঞান বুঝি না, সেরকম ওই বিজ্ঞানীদের মধ্যে হয়ে গেল। মানে প্রায় মারামারির মতো পর্যায়ে আর কি। এ ওকে গালি দেয়, সে তাকে গালি দেয়। এর গালি মানে আমাদের মতো গালি নয়, স্ল্যাং নয়। পেপার লিখছে, রিসার্চ পেপার, এ একটা লিখলো তো আরেকটা লিখছে, এ একটা লিখছে তো আরেকটা লিখছে। এই করতে করতে এগিয়ে যাচ্ছে। এগোতে এগোতে দেখা গেল যে ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি যে এখান থেকে ইলেকট্রন যায়। ওরা বললো ভূতের মতো ব্যাপার, ইলেকট্রন ভূতের মতো ব্যবহার করে, ধোঁয়ার মতো একটা ব্যাপার, এদিক দিয়েও যাচ্ছে এদিক দিয়েও যাচ্ছে, গিয়ে মিশে যাচ্ছে। অবিশ্বাস্য না? অবিশ্বাস্য। আমরা যতটুকু বিজ্ঞান বুঝি সেখানে অবিশ্বাস্য, কিন্তু এগুলো হচ্ছে। ভালো। এরপরে আরেক দল বিজ্ঞানী কি বললো, দাঁড়াও এটাকে আরেকটু এক্সটেন্ড করি। এইখানটাতে ওরা একটা ক্যামেরা রাখলো, একই এক্সপেরিমেন্ট, কোনো কিছু নড়াচড়া কিছু করলো না, একটা ক্যামেরা রাখলো। যে ক্যামেরাটা শুধুমাত্র দেখবে কোন ছিদ্রটা দিয়ে ইলেকট্রনটা পাস করলো, আর কিছু করবে না, কোনো ডিস্টার্ব করছে না, কিছু না, কোন ছিদ্রটা দিয়ে পাস করলো। যেই মুহূর্তে ক্যামেরাটা এখানে লাগালো, এখানে কোনো ডিস্টার্ব করছে না, শুধুমাত্র দেখছে। আমি অবজার্ভার, আপনি দুজনে গল্প করছেন, আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখছি, কিছু করছি না। যেই আমি চোখ বন্ধ করে আছি, আপনারা গল্প করছেন, আমি চোখ খুললাম, দেখলাম দুজনে চুপ হয়ে গেলেন। ওই যে পরীক্ষার হলে টুকলি করে যায় না, টিচার অন্যদিকে ঘুরে আছেন, সবাই খুব টোকাটুকি করছে, দেখতো ওইটা কি ওটা কি। যেই টিচার এলো উনি দুজনে চুপ, অ্যাজ ইফ যেন কিছু করছে না। দেখুন এখানে এরকম হচ্ছে। ক্যামেরাটা যেই ইনস্টল করে দেওয়া হলো না, সাথে সাথে এখানে দুটো দাগ পাওয়া যাবে। বিশ্বাস করুন, আপনারা ইন্টারনেটে চেক করতে পারেন, এটাকে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বলে। যেই ক্যামেরা লাগানো হলো আপনি দুটো দাগ পাবেন। ক্যামেরাটা সরিয়ে দিন, কোনো কিছু ডিস্টার্ব করবেন না এই এক্সপেরিমেন্টটাকে, আবার আপনি অনেকগুলো দাগ পাবেন। বিশ্বাসযোগ্য? হ্যাঁ বা না বলুন। স্বামী বিবেকানন্দের জন্মদিনে ওই সব ভারী ভারী জায়গা ছেড়ে দিন, একটু
এ করুন। কেন উনি উনি আমাদের মধ্যেই একজন, এত গম্ভীর গুরুগম্ভীর হয়ে লাভ নেই। বিশ্বাসযোগ্য হচ্ছে আমার একটা কথা আপনাদের সত্যি করে বলবো, হচ্ছে না, হওয়ার কথা না। যারা আবিষ্কার করেছে তারাও বুঝতে পারেনি, আমরা তো ছোটখাটো মানুষ, কিন্তু অল দিস আর রিয়েল ফ্যাক্ট, এগুলো হচ্ছে। তাহলে দেখুন, ইলেকট্রন যে বস্তু দিয়ে আমি তৈরি হয়েছি, এটা তৈরি হয়েছে, সব কিছু তৈরি হয়েছে, সেই বস্তুটা ভুতুড়ে একটা কণার মতো বিহেভ করছে, কিন্তু ওইগুলো দিয়েই আমরা তৈরি হয়েছি। আমাদেরকে ভাঙতে 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 ইলেকট্রনই তো পাবো, আর তো কিছু পাবো না এখনো পর্যন্ত। ইলেকট্রনকেও কিন্তু ভাঙা যায়, আমি যাচ্ছি না ওগুলোতে। তা দেখুন, ইলেকট্রন একটা জিনিস, যে একটা অদ্ভুতুড়ে জিনিস, সেইটা আমাকে তৈরি করেছে, যেটাকে আপনারা বলছেন রিয়েল। এই বেঞ্চ, চেয়ার, টেবিল, মাইক্রোফোন সব সব রিয়েল, আমি টাচ করতে পারি, আমি কথা শুনতে পারি, আমি বলতে পারি, এনিথিং। কিন্তু তৈরি হয়েছে ইলেকট্রন, যে ভূতের মতো ব্যাপার সেবা করছে। তাহলে মনে হচ্ছে না যে রিয়েল জিনিসগুলো একটা আনরিয়েল থিংস দিয়ে তৈরি হয়েছে? তাহলে আমাদের বিজ্ঞান চিন্তাও কোথাও গিয়ে, যে ক্লাসিক্যাল ফিজিক্স বলে যেটাকে, সেটা গিয়ে ধাক্কা খাচ্ছে। তখন থেকে শুরু হলো মডার্ন ফিজিক্স বলে একটা। আজকের আমাদের টপিকটা ছিল হচ্ছে স্বামী বিবেকানন্দ অ্যান্ড মডার্ন ফিজিক্স, আমাকে সুমন্ত বাবু তাই বলেছে। এখান থেকে শুরু হলো মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সটা কি করছে না, স্মল এলিমেন্ট যেগুলো, ইলেকট্রন, প্রোটন, ফোটনস, এগুলো আমাদের মতো বিহেভ করে না, অথচ ওগুলো দিয়েই আমরা তৈরি। সেই জায়গায় মডার্ন ফিজিক্স নিচ্ছে। এইবারে দেখুন কি হচ্ছে, বিজ্ঞানীরা কিন্তু দুটো দলের বিজ্ঞানীদের মধ্যে একটাই চিন্তা। আচ্ছা দেখুন, ভালো করে ভাবুন, এই যে আমরা বলি বিগ ব্যাং, অনেকেই নাম শুনেছেন বিগ ব্যাং, কি না পৃথিবী, বা পৃথিবী নয়, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে, তুম করে একটা আওয়াজ উঠলো। তার আগে কি ছিল? বলছে কিছুই ছিল না, কিছুই ছিল না, কিচ্ছু ছিল না। তাহলে বিজ্ঞানের কজ এন্ড এফেক্ট মানা হচ্ছে না। কিছুই না থাকার থেকে কি করে আমি একটা ইফেক্ট পেলাম? তবুও বিজ্ঞানীরা বললো যে ঠিক আছে, এখনো পর্যন্ত ওটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য একটা আইডিয়া। তো আমরা বিগ ব্যাং মানলাম। বিগ ব্যাং একটা ভয়ঙ্কর জোরে আওয়াজ উঠলো, সেখান থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সব সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, আমরা সবাই তৈরি হলাম। তো বিগ ব্যাং এর আগে কি ছিল? বিজ্ঞানের কাছে এখনো পর্যন্ত কোনো উত্তর নেই। এইরকম করে মডার্ন সায়েন্স এগোতে এগোতে যাচ্ছে। এই ওটা বোধহয় আচ্ছা হয়ে গেছে। এগোতে এগোতে যাচ্ছে, কোশ্চেন করছে, কোশ্চেনের উত্তর পাচ্ছে না। তখন ভাবলো যে এই যে ফোর্স, বিভিন্ন ফোর্স, আমি এটা ফেলে দিলে নিচের দিকে নেমে যাবে, এই যে লাইট জ্বলছে, ম্যাগনেট দুটো কাছে আসছে, এরকম করে দেখা গেল যে বিজ্ঞানীরা যখন বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছিল, চারখানা ফোর্সের সন্ধান পেয়েছিলেন। এগুলো খুব ইন্টারেস্টিং। চারখানা ফোর্স, তার মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিজম, এটা এইসব করার জন্য লাগে, আমাদের বিভিন্ন কাজে লাগে। একটাকে বলে স্ট্রং ফোর্স। স্ট্রং ফোর্সটা কি না, ওই ইলেকট্রন, প্রোটন এগুলোকে ধরে রাখে, না হলে তো ছিটকে বেরিয়ে যাবে, ভীষণ স্পিডে ঘুরছে ওরা। আরেকটা হচ্ছে উইক। উইক মানে হচ্ছে যখন আমি ধাক্কা মারছি ফোটন দিয়ে, তখন ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে গ্র্যাভিটেশন। চারটে ফোর্স। জাস্ট একবার কোনো কিছু ভাববেন না, কালী ঠাকুর ওই মূর্তি টুর্তি পুজো করছি ফুল চন্দন দিয়ে, ভুলে যান। আমি যদি ওই চারটে হাতকে ফোর্সের সাথে তুলনা করি, কোনো অসুবিধা আছে? ধরুন তুলনা করলাম, বাজে বকছি আমি, তাও ধরুন চোখ বন্ধ করে একবার ভাবুন, ওই চারটে ফোর্স কালীবাদ, কালী যে ঠাকুরের মূর্তি আছে, সেই চারটে হাতকে রিপ্রেজেন্ট করছে। পরে গিয়ে ভাববেন যেগুলো আদৌ কিনা। তাহলে আমরা অনেক সময় রূপক 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 বলি না, বাচ্চাকে যখন খাওয়ায়, ঘুমিয়ে পড়, না হলে দেখবি ভূত চলে আসবে। আসলে ভূত কিছু না, আমরা ওকে রূপক, ভয় দেখানোর জন্য করছি। কখনো শিক্ষা দেওয়ার জন্য গল্প বলি, কখনো মূর্তি তৈরি করি। দেখবি যারা স্কুলে আছে তাদেরকে এখন বলছে যে কিছু আইটেমস দিয়ে করে বাচ্চাদেরকে শেখানো, অনেক ভালো শিখতে পারবে। তো আমাদের এরকম রূপক লাগে। তো আমাদের বেদান্ত তো এরকম অনেক রূপক আছে, আমি দেখাচ্ছি পরে। তো আচ্ছা ছাড়ো, হবে। তো 1890 বা 93 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়েছিলেন, আমরা সবাই জানি। ওখানে টেসলার নাম শুনেছেন অনেকেই। টেসলা গাড়ি হচ্ছে ছেলে, তার বাবা মানে যিনি ছিলেন, সেই টেসলার সাথে স্বামী বিবেকানন্দের একটা মিটিং হয়। সেখানে স্বামীজি ওনাকে বললেন যে দেখুন, আমার মনে হচ্ছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু কোনো একটা, এই আস্তে, ওই কথা বলছি তো আমি, একটু আস্তে কথা বল, নাহলে বাইরে যাবে।
সরি টিচারদের একটু ধমক দিতে হয়, দিয়ে ফেলে দিই, কিছু মনে করিস না, বক বক করবি না, না বুঝিস চুপ করে বসতে হয়। আচ্ছা, তো টেসলাকে উনি বললেন যে দেখুন আমাদের বলে প্রাণ এবং আকাশ, প্রাণ হচ্ছে ম্যাটার, আকাশ হচ্ছে আমাদের ব্রহ্ম যেটাকে আমরা বলছি। তো আমাদের দেশে মনে হয়, প্রাচ্য দেশে ভারতীয়রা মনে করে এই দুইয়ের কোনো একটা মেলবন্ধন আছে। তো আপনি কি খুঁজে বের করতে পারবেন? টেসলা বললো হ্যাঁ, আমাকে কিছুদিন সময় দিন, আমি বের করে দেবো। এই যে ম্যাটার এবং যেটা আমরা বলছি ব্রহ্ম, মানে সবকিছু যেখান থেকে তৈরি হচ্ছে, আকাশ যেটাকে বলছে, সেই দুটোর মধ্যে একটা মেলবন্ধন আছে। কিন্তু টেসলা ওই অঙ্কটা বের করতে পারলেন না। তার 10 বছর পরে স্বামী বিবেকানন্দ কিছু বলছেন যে ওখানে একটা মেলবন্ধন আছে, তুমি দেখো তো, পারো তো, পারলে খুঁজে বের করো। টেসলা পারলেন না, ফেল করলেন। আইনস্টাইন তার ঠিক 10 বছর পরে, অনেকেই জানেন এখানে E=mc² বলে একটা বিখ্যাত ফর্মুলা আছে, যার জন্য উনি নোবেল পেয়েছিলেন। অ্যাকচুয়ালি এটাই এনার্জি মাস কনভার্ট হচ্ছে। তো এনার্জি হচ্ছে আকাশ, আর হচ্ছে মাস হচ্ছে আমাদের প্রাণ, যেটা বললাম আমি, প্রাণ এন্ড আকাশ। এনার্জি এবং মাসের মধ্যে যে রিলেশনশিপ, সেটা স্বামী বিবেকানন্দ 10 বছর আগে বলেছিলেন টেসলাকে যে তুমি চেষ্টা করো, পারো কিনা। সেটা কিন্তু আইনস্টাইন করলেন। তার মানে এইটা নয় যে স্বামী বিবেকানন্দ, অনেকেই আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি উনি গেরুয়া বচন পরে হিন্দু ধর্মের প্রচার করতে গেছিলেন, আসলে সেটা না। তিনি চেয়েছিলেন বেদান্ত, যেটা আমাদের একটা বইয়ের মধ্যে, আমাদের একটা কিছু আচার আচরণের মধ্যে আটকে পড়ে আছে, সেটাকে পাশ্চাত্য দেশে গিয়ে বলা, এবং তারাও যাতে ভাবনা চিন্তা করে, তারাও যেন সায়েন্সের সাথে এটাকে মিলিয়ে দেখে যে এগুলো সত্যি না মিথ্যে। তো তখন থেকে উনি শুরু করেছিলেন। আপনারা অনেকেই জানেন আইনস্টাইন তার জীবনের অনেকটা বছর কাটিয়েছে দ্য থিওরি অফ ইউনিটি বা ইউনিফাইড থিওরির উপরে, যেখানে কি বলছে যে এমন একটা সূত্র খুঁজে বের করব যেটা জানলে পরে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জানা হয়ে যাবে। তাই তো, যারা আমরা একটু একটু শুনেছি বা টিভি দেখি বা ম্যাগাজিন পড়ি, তারা জানে। সেখানে আমাদের একটা জিনিস জানতে হবে, যেটা জানলে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জেনে যাব। বেদান্ত এটাকে কি বলে? ইয়েস, ব্রহ্ম, ব্রহ্ম জ্ঞান। সেটা জানলেই আপনি সব জানতে পারবেন। সেই ব্রহ্ম জ্ঞান অঙ্গং চং করে নয়, ভাবতে হবে, জানতে হবে, সেটাই বিজ্ঞান। দেখুন এখানে কি বলছে, ইলেকট্রন, আমি বিজ্ঞান বলছি, ইলেকট্রন ভীষণ স্পিডে মুভ করে। ইলেকট্রনের আমাকে যদি বলেন, আমাকে তো দৌড়াতে বললেন, কিছুক্ষণ পর যদি বলেন যে আপনার পজিশন কোথায়, আপনি পজিশন এবং ভেলোসিটি দুটোই বলতে পারবেন, আপনার কাছে ক্যামেরা আছে। কিন্তু ইলেকট্রনের যদি আমি জিজ্ঞেস করি এই মুহূর্তে পজিশন কোথায় এবং ভেলোসিটি কোথায়, আপনি দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারবেন, দুটো কখনোই একভাবে বলতে পারবেন না। অদ্ভুত রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন ওপেনহাইমার, যার মুভি আমরা দেখে এলাম কদিন আগে, ওপেনহাইমার বলছেন তাহলে আমি যদি কোশ্চেন করি ইলেকট্রন কি স্থির অবস্থায় আছে, উত্তর হবে না। ইলেকট্রন কি ঘুরছে, উত্তর হবে না। ইলেকট্রন কি মাস ক্যারি করছে, উত্তর হবে না। সবকিছুই না, কিন্তু সেই পার্টিকেলটা আছে, কি করে এটা সম্ভব? এবার দেখুন উপনিষদ কি বলছে। উপনিষদ বলছে ব্রহ্ম সম্বন্ধে, ইট মুভস, ইট নট মুভস। এ মুভ করছে, মুভ করছে না। এ তোমার খুব কাছে আছে, অথচ অনেক দূরে আছে। এ তোমার মধ্যে আছে, এ তোমার বাইরে আছে। বলুন কি করে বুঝবে? ইলেকট্রন একই কাজ করছে, তার সাথে আমরা তুলনা করতে পারছি না ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে। তো উপনিষদ বলছে, স্বামী বিবেকানন্দ, এমন নয় কি স্বামী বিবেকানন্দ এইসব থিওরি আবিষ্কার করেছেন, না, তিনি কি করেছেন, এগুলোকে পড়েছেন। আমরা টিচাররা কি সবাই খুব থিওরি আবিষ্কার করি? না, আমরা পড়াশোনা করি, আমাদের বাচ্চাদের কাছে ওগুলো সিম্পলিফাইড ওয়েতে বলি, যাতে করে ওরা কাজে লাগাতে পারে। স্বামীজি তার বৈজ্ঞানিক চিন্তা ভাবনা দিয়ে এইগুলো পড়ে আমাদের কাছে রিপ্রেজেন্ট করেছেন সহজভাবে, যাতে করে ধর্ম, বিজ্ঞান, মারামারি, আবার গলাগলি কিছুই আমরা না করি। যেটা যার জায়গা তাকে সেখানে রেখে তাকে তার দাম দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করি। এইটা ছিল তার উদ্দেশ্য। উনি কিন্তু একই বলছেন, এই যে আমরা কথায় কথায় বলি না, যেতে যেতে আরে ছাড় ছাড়, সবই তো মায়া, দে তোর ব্যাংকে 1 লাখ টাকা আছে, ওটা আমাকে দিয়ে দে, ওটা তো মায়া। মায়া আসলে তা নয়।
তাহলে এই যে আমরা একটা আনরিয়েল জায়গায় আছি, এখান থেকে তো বেরোতে হবে। আমি যদি ওখানে বসে থাকি তাহলে তো সব বন্ধ। আজকে সুমন্ত বাবু তো এইটা করতেন না, আমি তো কথা বলতে পারতাম না। তাহলে একটা মায়া, একটা ভার্চুয়াল জগৎ। আচ্ছা, আপনারা কতজন জানেন 2022-এ ফিজিক্সের নোবেল পেয়েছে যে টপিকটার উপরে, জানেন? সেই টপিকটাতে ওরা প্রুভ করে দেখিয়েছে দ্য ইউনিভার্স ইজ আনরিয়াল, ভার্চুয়াল। ফিজিক্সে নোবেল পেয়েছে, বিজ্ঞান পেয়েছে তো। তাহলে এই যে আমরা এইগুলো বলছি, বোর হচ্ছে কত করে? বোর হলে বন্ধ। ঠিক আছে। তো উনি বলছেন দেখুন, মায়া, এখানে মায়া ইজ নট আ থিওরি। স্বামীজি বলছেন মায়া ইজ নট আ থিওরি বাট সিম্পলি এ স্টেটমেন্ট অফ ফ্যাক্টস অ্যাজ দে এক্সিস্ট, দ্যাট দ্য ভেরি বেসিস অফ আওয়ার বিইং ইজ কন্ট্রাডিকশন। দ্বন্দ্বে ভরা, দ্বন্দ্ব, সব সময় দ্বন্দ্ব। এই যে আমি বললাম ইলেকট্রন আনরিয়াল, দূর মশাই কি বলছেন? এই তো আমি বসে আছি, আপনি কথা বলছেন না, আপনি তো রিয়েল। আমি বুঝবো কি করে রিয়েল আনরিয়েল? আমি কাজ করবো না, তাহলে বসে থাকবো? মায়া, সবই ভার্চুয়াল। স্বামীজি এই জায়গাটায় ধাক্কা দিলেন। আমাদের বেদান্তের বিভিন্ন ভাগ আছে, আমরা যারা একটু একটু বুঝি, দ্বৈত বেদান্ত বলে, বিশিষ্ট দ্বৈত বেদান্ত বলে, আর অদ্বৈত বেদান্ত বলে, তাই তো? দ্বৈত বেদান্ত মানে হচ্ছে যে ভগবান আছেন, তিনি সর্বশ্রেষ্ঠ, আর আমরা হচ্ছি তার থেকে আলাদা। দ্বৈত বেদান্ত, দুই এক্সিস্টেন্স। বিশিষ্ট বেদান্ত বলছে, বিশিষ্ট দ্বৈত বেদান্ত বলছে যে না, ভগবান এবং আমরা দুটো এক, কিন্তু আমরা ভগবানের পার্ট। ভালো করে দেখুন, আমাদের সমাজে কিন্তু এগুলো চলছে। আমরা যারা মা কালীর কাছে প্রণাম, মা আমাকে দেখো, তার মানে তিনি আলাদা, আমি আলাদা। আবার একজন বলছে যে না না, তুমি মা কালীর অংশ। তো সেটা হচ্ছে বিশিষ্ট দ্বৈত বেদান্ত। আর অদ্বৈত বেদান্ত কি? অদ্বৈত বেদান্ত হচ্ছে ভগবান, আমি, আপনি, সবাই, এখানে যত সমস্ত কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে সব এক। ভাবুন আইনস্টাইনের থিওরি, তিনিও চেষ্টা করছেন ওই থিওরি খুঁজে বের করার, সব এক। যাকে জানলে আমি সব জানবো। আমাকে আলাদা আলাদা করে গ্র্যাভিটেশনাল ফোর্স জানতে হবে না, আমাকে নিউক্লিয়ার ফিজিক্স জানতে হবে না, আমাকে কোয়ান্টাম ফিজিক্স জানতে হবে না, কিছু জানতে হবে না। আমি ওই শুধুমাত্র একটা থিওরি জানবো, যে থিওরি জানলে আমি সব কিছুকে এক্সপ্লেন করতে পারবো। ব্রহ্মজ্ঞান। সেই ব্রহ্মজ্ঞান ফুল ছুঁড়ে, প্রসাদ খাইয়ে, পুজো করে পাওয়া যায় কিনা আমি জানি না। স্বামীজি কি বলছেন দেখুন। আচ্ছা, এগুলোতে আর যাচ্ছি না। এখানে ওই লড়াই চলছিল, খুব মারামারি চলছিল আইনস্টাইনের সাথে নিলস বোর এন্ড কোম্পানি, দুই কোম্পানির মারামারি চলছিল। তো এ বলছে যে এটা ঠিক নয়, ও বলছে এটা ঠিক নয়। তো সেখান থেকে মাঝখানে জন বেল বলে একজন ছিলেন, তিনি আবার ল্যাবরেটরিতে গিয়ে প্রুভ করে দেখালেন যে না, আইনস্টাইন যেটা বলছে সেটা ঠিক না, যেটা নিলস বোর এন্ড আদার্স বলছে সেটা ঠিক। তাহলে দেখুন, আইনস্টাইনকে আমরা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বলি, উনি যা বলেছেন সব সত্য, এরকম না। বিজ্ঞানীরা কিন্তু এগুলো নিয়ে তারা মেনে নেন, আমরা মানতে পারি না। তো এখানে আর্থার এডিংটন তিনি বলছেন যে when electron vibrates the whole universe shakes along with it। একটা ইলেকট্রন ভাইব্রেট করছে তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ভাইব্রেট করছে। বিজ্ঞানী বলছেন কিন্তু একজন। কারণ দেখুন স্বামীজি কি বলছেন একটু পরে, এটাতে আমি পরে আসছি। হ্যাঁ, স্বামীজি বলছেন one atom in this universe cannot move without dragging the whole world along with it। এডিংটনের অনেক আগে কিন্তু স্বামীজি বলছেন এই কথা। এডিংটন কি বলছেন? একটা ইলেকট্রন ভাইব্রেট করলে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ভাইব্রেট করে। স্বামীজি তার অনেক আগে বলছেন একটা ইলেকট্রন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে টেনে নিয়ে যায়। মিল দেখুন। আমরা বলবো না যে উনিও একজন বড় বিজ্ঞানী ছিলেন, নাকি তিনি শুধু ধর্ম প্রচার করে গেছেন। তিনি ধর্ম প্রচার করেননি, তিনি চেয়েছিলেন মানুষ ভাবুক, চিন্তা করুক, সেটাই বিজ্ঞান। আচ্ছা, এবার এখানে একটু আসি। এটা 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 কিসের মূর্তি? নিত্যরত নটরাজ। সার্ন বলে একটা জায়গা আছে, যেখানে ওরা চেষ্টা করেছিল যে পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড কি করে তৈরি হয়েছিল, যে সুড়ঙ্গের নিচে বোমা বিস্ফোরণ করে। সেইখানে এই নটরাজের মূর্তি আমাদের ভারত সরকার 2004 সালে পাঠিয়েছিলেন গিফট হিসাবে। ওরা কিন্তু ফেলে দেয়নি, ওরা ওখানে ওটাকে ইনস্টল করেছে, নেটে দেখে নেবেন। সার্নের গেটে ঢোকার সময় নটরাজের মূর্তি ইনস্টল করা আছে। তার মানে এরা ভাবেন না যে আমি একটা বিশেষ মানে কিছু বলছি যে আরে আরে আমাদেরকে সব মেনে নিতে হবে, এরকম না। কেন করেছিলেন? 2004-এ ওটা পাঠিয়েছেন। তার অনেক আগে বিজ্ঞানী ফাইনম্যান
নোবেল লরিয়েট বিজ্ঞানী, ফাইনম্যান, ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন দিস ওয়ার্ল্ড, তিনি একটা ছবি এঁকেছিলেন। এই যে পার্টিকেল, আপনি তৈরি হলাম কি করে, এটা তৈরি হলো কি করে, এই পার্টিকেলগুলো ছিল পৃথিবীতে, সবই ছিল। প্রত্যেকটা পার্টিকেল ডিকে করে। আমরা প্রথমে ভাবতাম যে প্রোটন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে না, প্রোটন বোধহয় ডিকে করে না, কিন্তু দেখা গেছে এটাও ডিকে করে। এবং সেটা ভারতবর্ষের একটা কয়লা খনিতে, সোনার খনিতে প্রথম দেখা গিয়েছিল যে প্রোটনও ডিকে করে। তাহলে সমস্ত পার্টিকেল যদি ডিকে করে, যদি ধ্বংস হয়ে যায়, তাহলে নতুন পার্টিকেল আসছে কোথা থেকে? এইটা করতে গিয়ে বিজ্ঞানীরা বললেন যে ওই পার্টিকেল গুলো যখন প্রচন্ড ভাবে দুজনকে ধাক্কা দেয়, তখন ডিস্ট্রয় হয়, আবার সেখান থেকে নতুন পার্টিকেল তৈরি হয়। ভাবুন, ধ্বংস আর সৃষ্টি, এই খেলা তো, ধ্বংস আর সৃষ্টি খেলা। কি করে বোঝাবেন? রূপকটা কোথায়? ফাইনম্যান একটা ছবি আঁকলেন, তিনি নটরাজ বুঝতেন না, তিনি এরকম একটা ছবি এঁকেছিলেন। দেখুন, 1 2 3 4, চারটে চারদিকে ঘুরে আছে, এরকম করে চারটে ডান্ডা তুলে দিতে পারতেন, তুললেন না। কিন্তু তার বৈজ্ঞানিক চিন্তা ভাবনায় ছবিটা এলো এইটা। নটরাজের মূর্তি দেখুন, 1 2 3 4, এবং সেটাকে রিপ্রেজেন্ট করছে আমি, আপনি, আমাদের কোনো জ্যোতিষী ভণ্ড বাবা নয়, প্রফেসর ক্যাপ্রা, তিনিও একজন নিয়ারলি নোবেল লরিয়েট ফিজিসিস্ট। তিনি বলছেন যে দেখুন, দ্য সাউন্ড অফ ক্রিয়েশন, ডুমরি, আওয়াজ, বুম করে আওয়াজ উঠলো, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হলো। এইটা এক হাতে, আর এক হাতে আগুন, দ্য ফায়ার অফ ডিস্ট্রাকশন, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, ধ্বংস হচ্ছে। এখানে হচ্ছে প্রোটেকশন ফ্রম ফিয়ার, ভয় পেও না, আবার নতুন সৃষ্টি হবে। আর এটা হচ্ছে দ্য পাথ টু লিবারেশন, মুক্তি। তো আমরা যদি এই রূপকগুলোকে ইউজ করি এবং সেইভাবে ভাবি, বিজ্ঞান ভাবে ভাবি, অং বং চং পুজো করা এবং সবাই যা বললো আমি ছুটলাম, কয়েক লক্ষ লোক বসে পড়লো, ওগুলো নয়। আমাদেরকে ভাবতে হবে। স্বামীজি কিন্তু এইটাই চেয়েছিলেন যে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে বিজ্ঞানটাকে সত্যিকারের বিজ্ঞান ভাবতে হবে, ধর্মটাকে সত্যিকারের ধর্ম ভাবতে হবে। তবেই আমাদের মুক্তি, তবেই আমাদের ভারতবর্ষ এগোবে। এখানে ওই একই সবকিছু জড়িয়ে আছে। আমি যেগুলো বললাম সেগুলো এখানে স্লাইড হিসেবে রাখা আছে, খুব একটা বেশি কিছু না। এই যে টেসলার গল্প বলেছিলাম, এনার্জি আর ম্যাটার, আকাশ, দ্য omnipresent ether or matter, প্রাণ, আকাশ, ঠিক আছে, হুইচ ইজ দ্য ইউনিভার্সাল এনার্জি। সো এই দুটোকে মিশিয়ে টেসলাকে বলেছিলেন, উনি পারেননি, পরে আইনস্টাইন করে দেখিয়েছেন। তাহলে আমাদের চিন্তা ভাবনা এবং স্বামী বিবেকানন্দ যেটাকে ডাইজেস্ট করেছিলেন, পাশ্চাত্য দেশে গিয়ে যেগুলোকে প্রচার করেছিলেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে কনভার্ট করছে। আজকের মডার্ন ফিজিক্সে সেগুলোই কনভার্ট করছে। আমাদের এখনো অনেক রাস্তা বাকি, আমরা বলতে পারি না যে হ্যাঁ ওগুলোই সত্যি, কিন্তু দেখা যাচ্ছে যে ওটাতে কনভার্ট করছে। এবং স্বামীজি এই কথাই বলেছিলেন তার বক্তব্যে, যে সেদিন বিজ্ঞান বন্ধ হয়ে যাবে যেদিন আমরা সেই এক সূত্র পেয়ে যাব, যেটাকে জানলে আমরা বুঝতে পারবো যে কি করে একটা ম্যাটার এনার্জি হয়, এনার্জি ম্যাটার হয়, কি করে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো হচ্ছে, কি করে বায়োলজিক্যাল রিঅ্যাকশন গুলো হচ্ছে, সমস্ত কিছু আমরা জানতে পারবো যদি এক সূত্র পেয়ে যাই। সেদিন কিন্তু বিজ্ঞানও স্তব্ধ হয়ে যাবে, সেদিন আমরা ব্রহ্মজ্ঞান লাভ করে যাব। এটা উনি বলেছিলেন। এবং সেইগুলোই দেখুন, এখানে আমরা যে অনেক কথা বলি না, বিজ্ঞান, আরে বিজ্ঞানী, আমরা কিছু না। এখানে এই তিনজনই হচ্ছে নোবেল লরিয়েট বিজ্ঞানী। তারা কি বলছেন? একজন বলছেন, the only solution to this conflict lies in the ancient wisdom of the Upanishad, বলছেন হাইজেনবার্গ। এখানে উনি কি বলছেন? যে my talks with Tagore in India helped me a lot with my work in physics, because they showed me that all these new ideas in quantum theory were in fact not all that crazy. কোনো মূর্খ পাগলামি নয়, এগুলো সব ফ্যাক্ট। সেটা উনি কার কাছ থেকে জানছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। ভাবুন। এখানে আরেকজন বলছেন, যখন ওই ওপেনহাইমার যারা দেখে এসেছেন, বুম করে পরমাণু বোমা বিস্ফোরণ হলো, টেস্টিং করছেন, তখন উনি বলছেন যে হাজার হাজার সূর্য জ্বলে উঠলো চাঁদিকে, আমার মনে হচ্ছে আমিই সেই যে ধ্বংস করতে পারি। গীতার একটা শ্লোক। তো এগুলো তারা কিন্তু, যারা বড় বড় বিজ্ঞানী, তারা আমাদের বেদান্তের সাথে রিলেট করতে পারছে। আমরা যারা একটু কম জানতাম, তারা দুটো ভাগে ভাগ হয়েছে। হয় আমি চোখ বন্ধ করে সব মেনে নেবো, যা বলছে সবই, আরে সবই গীতাতে লেখা আছে, সবই বেদে আছে, এরকম নয়। আবার বেদে কিছুই নেই, গীতাতে কিছুই নেই, কোথাও কিছু নেই, এরকমও নয়।
বিজ্ঞানী আমরা তখনই হতে পারবো, বিজ্ঞান চেতনা তখনই জাগ্রত করতে পারবো যখন আমি কোশ্চেন করতে পারবো। যে যাই বলুক আমি তাকে কোশ্চেন করব, প্রশ্ন করব যে আচ্ছা আপনি যেটা বলছেন সেটা ঠিক না ঠিক নয়। আলটিমেটলি স্বামীজি কি বলছেন, ক্যারি টু দ্য এক্সট্রিম বোথ আর রাইট, সবকিছুই ঠিক। যখন তুমি শেষ পর্যন্ত যাচ্ছ বিজ্ঞানও ঠিক, ধর্মও ঠিক। বিকজ ইন নেচার দেয়ার ইজ নো সাচ ডিভিশন অ্যাজ ইন্টারনাল অর এক্সটার্নাল। অন্তরের যে চিন্তা ভাবনা সেটাকে আমরা বলছি যোগ বা ব্রহ্মজ্ঞান, আর বাইরের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে সায়েন্স। বলছে নেচার, প্রকৃতি কিন্তু এর মধ্যে কোনো ডিফারেন্স করে না। তুমি অন্তর থেকেও যাও, ভেতর থেকেও তাই। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটা খোঁজা। Anyway, এখানে just as a physicist when he pushes his knowledge to the limits find the melting away into metaphysics. ফিজিক্স যখন চিন্তা করতে 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 একটা জায়গায় চলে যায় তখন সেটা মেটাফিজিক্সে পরিণত হয়। মেটাফিজিক্স মানে যোগ, ধ্যান। আবার যারা সত্যিকারের চিন্তা ভাবনা স্বামীজির মতো, তারা যখন চিন্তা করতে বসেন, চিন্তা করতে 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 তারা বিজ্ঞানে পৌঁছে যান। তাদের দুজনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এরকম অনেক আরো কিছু বলা যায়। এই নামগুলো যারা ইন্টারেস্টেড তারা ক্যাপরা নামটা মনে রাখবেন। ওর একটা বিখ্যাত বই আছে, দ্য টাও অফ ফিজিক্স। যদি কখনো সময় থাকে কারণ, তারা এটা পড়ে দেখতে পারেন। তো দেখা যাচ্ছে যে স্বামীজি 130 বছর আগে যেগুলো বলে গেছেন, পরবর্তী ক্ষেত্রে আমরা যারা একটু বিজ্ঞান চর্চা করি তারা দেখছি যে হ্যাঁ ওগুলোই সবকিছু দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আরো অনেক কিছু ছিল বলার মতো, আমি জানি আমি নিজেই বড় হয়ে যাচ্ছি, তো আপনারা অত হবেনি, আর যাচ্ছি না ওগুলোতে। একটি আমি শুধু বলবো লাইন, ততকিম ততকিম মানে কি? এর মানে হচ্ছে তারপর কি? বিজ্ঞান কি সব বলে দিয়েছে? তারপর কি? কোশ্চেন করতে থাকো। যারা বাচ্চা কোশ্চেন করতে থাকো সব জায়গাতে। এরকম বিজ্ঞান ধর্ম ফর্ম না, যে কোনো জায়গায় খেলতে গেছো, কেউ একটা কিছু বললো জিজ্ঞেস করো কেন, তারপরে কি হলো, তারপরে কি হলো, তারপরে কি হলো। দেখো অনেক কিছু জানতে পারবে। এনিওয়ে এগুলোতে আমি আর যাচ্ছি না। স্বামীজির সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল যে প্র্যাকটিক্যাল বেদান্ত। বেদান্ত ওই পুঁথির মধ্যে থাকলে চলবে না। রামকৃষ্ণ ঠাকুরের কথা দিয়ে শেষ করছি। উনি বললেন যে এই বেদ, বেদান্ত, গীতা এগুলোতে ঈশ্বর থাকে না। ঈশ্বরকে পাওয়ার একটা রাস্তা থাকে মাত্র। পাঁচিতে লেখা থাকে কবে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু পাঁচিটা নিগড়ালে এক ফোঁটাও জল বেরোবে না। স্বামী বিবেকানন্দ সেই পথ ফলো করেছিলেন। বেদান্তকে সহজ সরল ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন, যাতে করে আমাদের একটা বদ্ধ ধ্যান ধারণা থেকে আমাদের মুক্তি হয়, আমরা সত্যিকারের বিজ্ঞান জানতে পারি। শেষ। অনেক ধন্যবাদ এরকম একটা বোরিং লেকচার শোনার জন্য।